প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তা আমরা যোগাযোগের এলডিহাইড অংশটি আমরা করতেছিলাম। তা আজকে আমরা সেই যোগাযোগের এলডিহাইড অংশ থেকে কেনিজারু বিক্রিয়া, তারপর অ্যালডন ঘনীভবন বিক্রিয়া, আর হলো এলডিহাইড কিটোনের সক্রিয়তা, এই পার্টগুলো আমরা করব। এবং এই পার্টগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পার্ট এবং প্রায় সময় এগুলো আমাদের পরীক্ষায় আসে। তা প্রথমে আসো যে কেনিজারু বিক্রিয়া। কেনিজারু বিক্রিয়া, তা তোমরা নাম দেখতে পাচ্ছ যে কেনিজারু বিক্রিয়াটা আসলে কি। যে কেনিজারু বিক্রিয়াটা হলো আমাদের এলডিহাইড কিটোনের একটা অংশের বিক্রিয়া। কাকে আমরা কেনিজারু বিক্রিয়া বলবো, একটু শর্তটা দেখো। যে কেনিজারু বিক্রিয়ার শর্ত হলো আলফা হাইড্রোজেন বিহীন দুই অণু এলডিহাইড বা কিটোন। আলফা হাইড্রোজেন বিহীন দুই অণু এলডিহাইড বা কিটোন গাঢ় ক্ষারের উপস্থিতিতে পরস্পরের সাথে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে জারিত এবং বিজারিত উৎপাদ গঠন করে। ঠিক আছে, আমরা তাহলে বিক্রিয়াটা দেখি, তারপর আমরা আলোচনা আসতেছে। দেখো যে আলফা হাইড্রোজেন বিহীন, তাহলে কাকে আমরা আলফা হাইড্রোজেন বলবো সেটা আমরা আগে একবার করেছি, আমরা আবারও করব। এখানে আমরা গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতেছি। তা বিক্রিয়াতে উৎপন্ন হবে, একটা হবে জারিত উৎপাদ আর আরেকটা হবে বিজারিত উৎপাদ। একটা হবে জারিত উৎপাদ আর একটা হবে বিজারিত উৎপাদ। তাহলে খেয়াল করো যে কেনিজারু বিক্রিয়াটা কি। যে কেনিজারু বিক্রিয়াটা হলো আলফা হাইড্রোজেন বিহীন দুই অণু এলডিহাইড পরস্পরের সাথে গাঢ় ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন করতেছে জারিত এবং বিজারিত। এখানে খেয়াল করো যে এটাকে আমরা কি বলতেছি, জারিত উৎপাদ, আর এটাকে আমরা বলতেছি হলো বিজারিত উৎপাদ বলতেছি। তাহলে দেখো যে এখানে দুই অণু এলডিহাইড, এখন আলফা হাইড্রোজেনটা কি খেয়াল করো। যে আলফা হাইড্রোজেন বলতে আসলে আমরা কি বুঝবো, যেমন দেখো CHO, এটাকে আমরা জানি এটা কি মূলক, এটা একটা কার্যকরী মূলক, একটা এলডিহাইড। এখন এই এলডিহাইড মূলক বা কার্যকরী মূলক ফাংশনাল গ্রুপ যে কার্বনের সাথে যুক্ত রয়েছে সেই কার্বনকে আমরা কি কার্বন বলি, আলফা কার্বন। তাহলে এখানে দেখো আমাদের তোমরা জানো যে জৈব যৌগের কার্যকরী মূলকের প্রভাব রয়েছে, মানে কার্যকরী মূলক দ্বারা আমাদের জৈব যৌগটা কি হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে। এবং সেই কার্যকরী মূলকের প্রভাব টোটাল অণুতে থাকে, তবে আমাদের বিবেচনার সুবিধার জন্য যে কোথাও কোনো কার্বনের উপর বেশি থাকে বা কোনো কার্বনের উপর কি থাকে, কম থাকে। এখানে দেখো যে এই কার্যকরী মূলকের প্রভাব এই সবগুলো কার্বনের উপর আছে, কিন্তু অপেক্ষাকৃত এই কার্বনের উপর প্রভাব সেটা যাতে আমরা সহজেই বুঝতে পারি, সেই কারণে ফার্স্ট কার্বনটাকে আমরা কি বলতেছি, আলফা কার্বন। তার আলফা কার্বনের সাথে যুক্ত কার্বনকে আমরা বলতেছি বিটা কার্বন, এবং বিটা কার্বনের সাথে যুক্ত কার্বনকে আমরা বলতেছি হলো গামা কার্বন। এখানে আমাদের মনে রাখতে হবে আলফা কার্বনের সাথে এখানেও যদি একটা কার্বন থাকতো তাহলে তাকেও কিন্তু আমরা কি কার্বন বলতাম, আমরা বিটা কার্বন বলতাম। ঠিক আছে, তাহলে দেখো যে আলফা কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত রয়েছে তাকে আমরা কি বলবো, আলফা কার্বন বলবো। আলফা কার্বনের সাথে যুক্ত কার্বনকে আমরা কি কার্বন বলবো, বিটা কার্বন বলবো। আর বিটা কার্বনের সাথে যুক্ত কার্বনকে আমরা কি কার্বন বলবো, গামা কার্বন। এবং তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এর পরবর্তী কার্বনগুলোকে আমরা কি বলবো। ঠিক আছে, এখন সাধারণত কার্যকরী মূলকের প্রভাব যদিও সমস্ত অণুতে থাকে, কিন্তু এই তিনটা কার্বনের উপরই অপেক্ষাকৃত বেশি, এবং সেই প্রভাবটা যাতে আমরা সহজে বুঝতে পারি বা ব্যাখ্যা করতে পারি, সেই কারণে আমরা মূলত এই তিনটা কার্বনকে আমরা সংখ্যার সাহায্যে বা আমরা বিশেষভাবে চিহ্নিত করেছি আলফা, বিটা, গামা। আসলে সবাই বুঝতে পেরেছো? এরপরে দেখো এখন যে কার্যকরী মূলকটা আছে, যে কার্বন আছে, মনে করো এখন এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন রয়েছে, আলফা কার্বনের সাথে একটা হাইড্রোজেন রয়েছে। তাহলে দেখো এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটাকে আমরা কি হাইড্রোজেন বলবো, আলফা হাইড্রোজেন বলবো। ঠিক আছে, অনুরূপভাবে বিটা কার্বনের সাথে যদি কোনো হাইড্রোজেন থাকে তাহলে তাকে আমরা কি বলবো, বিটা হাইড্রোজেন বলবো। ঠিক আছে, তাহলে আমরা আলফা এবং বিটা হাইড্রোজেন গুলোকে আমরা চিনলাম। একটু দেখো আমরা এটা আরেকটু ক্লিয়ার করতেছি।
যেমন দেখো তোমরা এখানে যে কার্যক্রিয়া দেখতে পাচ্ছ মিথানল CHO, তাহলে CHO এখানে দেখো কার সাথে যুক্ত আছে, কার্বনের সাথে যুক্ত আছে। আচ্ছা তাহলে কি তোমরা বলতে পারবা যে এই অণুতে কতটি আলফা কার্বন আছে বা আলফা হাইড্রোজেন আছে? ট্রাই করো তো, এখানে কতটি আলফা কার্বন বা আলফা হাইড্রোজেন রয়েছে। আমার মনে হয় তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। খেয়াল করো তোমরা, কার্যকরীমূলক কোনো কার্বনের সাথে যুক্ত না, সে কার সাথে যুক্ত আছে? হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত আছে। তাহলে যেহেতু কার্যকরীমূলক কার্বন কোনো কার্বনের সাথে যুক্ত না, তাহলে আমরা বলতে পারি যে এই অণুতে কোনো আলফা কার্বন নেই। কোনো কি নেই? আলফা কার্বন নেই। তাহলে আলফা কার্বন যেহেতু নেই, তার মানে আলফা হাইড্রোজেনের প্রশ্নই আসে না। কারণ আলফা হাইড্রোজেন কখন আসবে? আলফা কার্বন যদি থাকে তাহলে আলফা হাইড্রোজেন থাকতে পারে, থাকবে এই ধরনের কোনো কথা নাই, থাকতে পারে। ঠিক আছে? তাহলে এই যৌগটাকে যেটাকে আমরা মিথানল বলতেছি, এটাকে আমরা বলতে পারি আলফা হাইড্রোজেন বিহীন। তা আরেকটা উদাহরণ দেখো, যেমন দেখো তোমরা এই যৌগটার নাম জানো, এই যৌগটার নাম হলো বেনজালডিহাইড। যৌগটার নাম কি? বেনজালডিহাইড। তাহলে এখানে দেখো যে কার্যকরীমূলক যথারীতি অ্যালডিহাইড মূলক, তাহলে এই অ্যালডিহাইড মূলক কার সাথে যুক্ত আছে? এই কার্বনের সাথে যুক্ত আছে। তাহলে এই কার্বনটাকে আমরা কি কার্বন বলতেছি? আলফা কার্বন। এটাকে আমরা কি বলতেছি? বিটা কার্বন। আমরা কি বিটা কার্বন বলতেছি, গামা কার্বন বা গামা কার্বন আমরা বলতেছি। আচ্ছা এখানে দেখো আলফা কার্বন আছে, তোমরা কি বলতে পারবা যে এই যৌগে আলফা হাইড্রোজেন আছে কয়টা? এই বেনজালডিহাইড যৌগটির নাম হলো বেনজালডিহাইড। বেনজালডিহাইড। তাহলে এই যৌগে আমাদের আলফা কার্বন আছে একটা, কারণ কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে তাকে আমরা কি কার্বন বলবো? আলফা কার্বন বলবো। এখন কিন্তু দেখো তোমরা জানো যে বেনজিনের প্রতিটি কোণা মানে হলো একটা করে কার্বন আর একটা করে কি থাকে? হাইড্রোজেন থাকে। এখন এই এলডিহাইড মূলক কিন্তু এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেই কিন্তু এখানে কি হয়েছে? যুক্ত হয়েছে। হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এখানে যুক্ত হয়েছে, যে কারণে হাইড্রোজেন কিন্তু এখানে নেই, মানে এই পজিশনে কিন্তু কোনো আলফা কার্বন আছে কিন্তু আলফা হাইড্রোজেন নেই, কারণ এই হাইড্রোজেনের জায়গায় এখানে কি এলডিহাইড মূলকটি সংযুক্ত হয়েছে বা প্রতিস্থাপিত হয়েছে। তার মানে বেনজালডিহাইড আলফা হাইড্রোজেন বিহীন। ঠিক আছে? আলফা হাইড্রোজেন বিহীন, কারণ এখানে প্রতিটা কোণা মানে হলো একটা করে কার্বন, আর কোনো কিছু উল্লেখ করা না থাকলে যোজনী হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে, তাহলে এখানে হাইড্রোজেন আছে। তোমরা জানো যে বেনজিনের সংকেতে C6H6, তার মানে 6টা কার্বন আছে আর 6টা কার্বন আছে, সেই একটা হাইড্রোজেনকে এখানে প্রতিস্থাপিত হয়েছে। তার মানে বেনজালডিহাইডের মধ্যে কোনো আলফা হাইড্রোজেন নাই। তার মানে বেনজালডিহাইড কি করবে? এই কেনিজারু বিক্রিয়া কি করবে? প্রদর্শন করবে। তাহলে বেনজালডিহাইডের বিক্রিয়াটা যদি আমরা একটু লিখি, আমরা যে চিহ্নিত করি যে বেনজালডিহাইডের বিক্রিয়াটা কি হবে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখো যে কিভাবে লিখব। এরকম দুই অণু বেনজালডিহাইড, এরা পরস্পরের সাথে বিক্রিয়া করবে, গাঢ় হারের উপস্থিতিতে পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে একটা হবে জারিত উৎপাদ সোডিয়াম বেনজয়েট, আর আরেকটা হবে বিজারিত উৎপাদ অ্যালকোহল তৈরি করবে CH2OH। ঠিক আছে? CH2OH এটা তৈরি হবে। তাহলে দেখো সোডিয়াম বেনজয়েট আর একটা নাম হলো বেনজাইল অ্যালকোহল, আমি লিখে দিচ্ছি, এটা হলো সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম বেনজয়েট আর একটা নাম হলো বেনজাইল অ্যালকোহল। বেনজাইল অ্যালকোহল ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখো বেনজালডিহাইড থেকে বেনজালডিহাইড দুই অণু বেনজালডিহাইড আর হারের উপস্থিতিতে দুই অণু বেনজালডিহাইড পরস্পরের সাথে বিক্রিয়া করে সোডিয়াম বেনজয়েট এবং বেনজাইল অ্যালকোহল উৎপন্ন করতেছে। এই বিক্রিয়াকেই আমরা কি বিক্রিয়া বলতেছি? কেনিজারো বিক্রিয়া। ঠিক আছে? আমি আরেকবার বলতেছি, শর্তগুলো কি? শর্ত হলো আলফা হাইড্রোজেন বিহীন, আলফা হাইড্রোজেন থাকতে পারবে না, এই ধরনের এলডিহাইড আমাদেরকে কি করতে হবে? নিতে হবে।
তাহলে আলফা হাইড্রোজেন বিহীন 2 অণু অ্যালডিহাইড গাঢ় ক্ষারের উপস্থিতিতে তারা পরস্পরের সাথে বিক্রিয়া করবে, তা বিক্রিয়া করে একটি যুগপথ পরস্পরের সাথে যুগপথ জারক ও বিজারক বিক্রিয়ার মাধ্যমে যথাক্রমে জারিত এবং বিজারিত উৎপাদ গঠন করবে। আরেকবার বলতেছি, গাঢ় ক্ষারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিহীন 2 অণু অ্যালডিহাইড পরস্পরের সাথে যুগপথ জারক বিজারক বিক্রিয়ার মাধ্যমে জারিত এবং বিজারিত উৎপাদ কি করে গঠন করে, জারিত ও বিজারিত উৎপাদ গঠন করে। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াকে আমরা আবিষ্কারকের নাম অনুসারে আমরা কি বলতেছি, কেনি-জারক বিক্রিয়া। ঠিক আছে, তো বিক্রিয়াটা একটু দেখো, কেনি-জারক বিক্রিয়াটা। এরপর আমরা অ্যালডন ঘনীভবন বিক্রিয়াটা আমরা দেখবো। অ্যালডন ঘনীভবন বিক্রিয়া, তোমরা জানো যে আমরা এলডিহাইড বা কিটোন মানে কার্বনের যৌগকে আমরা জৈব যৌগের আমরা মেরুদণ্ড বলি। খুবই গুরুত্বপূর্ণ এই কিটোনের পার্টটা জৈব যৌগের জন্য। দেখো অ্যালডন ঘনীভবন, অ্যালডন ঘনীভবন আমরা বিক্রিয়া বলতেছি। ঠিক এটা কেনি-জারক বিক্রিয়ার মানে শর্তগুলো কিছুটা মানে বিপরীত শর্ত আর কি। কেনি-জারক বিক্রিয়াতে শর্ত ছিল যে আলফা হাইড্রোজেন বিহীন, আর অ্যালডন ঘনীভবন বিক্রিয়ার শর্ত হলো আলফা হাইড্রোজেন যুক্ত। আমরা বিক্রিয়াটা আগে লিখি, তারপর আমরা আলোচনা করি। দেখো যে CH3CHO এরকম 2 অণু অ্যালডিহাইড। এবার আমরা কেনি-জারক বিক্রিয়াতে গাঢ় ক্ষার ব্যবহার করেছিলাম, আর অ্যালডন ঘনীভবন বিক্রিয়াতে আমরা লঘু ক্ষার ব্যবহার করব। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা লঘু ক্ষার ব্যবহার করতেছি অ্যাকোয়াস। তা বিক্রিয়া করে এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড উৎপন্ন করবে। ঠিক আছে, খেয়াল করো যে বিক্রিয়াটা যদি আমরা এখন লিখি বা বলি, লঘু ক্ষারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন যুক্ত, তার মানে অ্যালডন ঘনীভবন বিক্রিয়াতে কিন্তু আলফা হাইড্রোজেন থাকতে হবে। আলফা হাইড্রোজেন যুক্ত 2 অণু অ্যালডিহাইড পরস্পরের সাথে বিক্রিয়া করে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড উৎপন্ন করে। ঠিক আছে, এখন দেখো বিটা হাইড্রোক্সি তোমরা জানো, এটাকে আমরা আলফা যেটা কার্যকরীমূলক ওএইচ সিএইচও শক্তিশালী কার্যকরীমূলক হলো এখানে অ্যালডিহাইড মূলক। তাহলে এটা হলো আলফা অবস্থান, এটা হলো বিটা অবস্থান। তাহলে বিটা অবস্থানে কি আছে, ওএইচ আছে, সে কারণে এটাকে আমরা কি বলতেছি, বিটা হাইড্রোক্সি। ঠিক আছে, বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড। ঠিক আছে, বিটা হাইড্রোক্সি আমরা অ্যালডিহাইড বলতেছি। ক্লিয়ার? তাহলে এই বিক্রিয়াকে দেখো আমরা অ্যালডন বলবো। কেন অ্যালডন বলতেছি, এটা কি আবিষ্কারকের নাম? না, এটা হলো যে উৎপন্ন যৌগ, যে যৌগটা উৎপন্ন হয়েছে সেই যৌগে দেখো অ্যালডিহাইড মূলক আছে এবং অ্যালকোহলও আছে, দুইটা মূলকই আছে, অ্যালডিহাইডও আছে অ্যালকোহলও আছে। সেখানে অ্যালডিহাইডের অ্যাল্ট এবং অ্যালকোহলের অল মিলে এখন আমরা কি বলতেছি, অ্যালডন বলতেছি। তাহলে এই বিক্রিয়ার শর্ত কি? এই বিক্রিয়ার শর্ত হলো আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড নিতে হবে আর লঘু ক্ষার নিতে হবে। তাহলে এই বিক্রিয়াতে আমরা এই অ্যালডন নামক উৎপাদ সহজেই পাবো। আশা করি ক্লিয়ার হয়েছে এই বিক্রিয়াটা। ছোট করে পড়ে যাবা আমাদের যোগাযোগের জন্য, বিশেষ করে অ্যালডিহাইড পার্টে এই বিক্রিয়াগুলো গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এরপরে দেখো আমরা আরেকটা পার্ট করব যে অ্যালডিহাইড ও কিটোনের সক্রিয়তা খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা যদি এই অ্যালডিহাইড কিটোন অংশ হতে একটা প্রশ্ন যদি তোমরা কেউ করতে চাও যে আমি অ্যালডিহাইড কিটোন থেকে সবচেয়ে কম করবো, কারণ তোমাদের জৈব যৌগটা অনেকের কাছে এত বড় চ্যাপ্টার কি করবো না করবো একটাই থাকে, সে কারণে তোমাদের জন্য বলতেছি যারা কম করতে চাও তারা অ্যালডিহাইড কিটোন থেকে একটা প্রশ্ন যদি পড়তে চাও তাহলে সেটা অবশ্যই অ্যালডিহাইড কিটোনের সক্রিয়তাটা বড় হবে। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্ন বহুবার আমাদের পরীক্ষায় আসছে এবং তোমরা জানো যে অ্যালডিহাইড বা কিটোন মূলত এরা বিক্রিয়া প্রদর্শন করে হলো যে কেন্দ্রকোষী সংযোজন বিক্রিয়া
বা যুদ্ধ বিক্রিয়া আমরা বলি, কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়া বা যুদ্ধ বিক্রিয়া। কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়া NJ2 কিটোনের যে সক্রিয়তা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এই আলোচনা করার আগে আমরা একটু কেন্দ্রাকোষী বিক্রিয়া সম্বন্ধে একটু জেনে নিই বা বিক্রিয়া আমরা লিখে নিই। সংযোজন বিক্রিয়া যার উপরে যে একাধিক পদার্থ যদি পরস্পরের সাথে যুক্ত হয় সেক্ষেত্রে আমরা সংযোজন বা যুদ্ধ শব্দটা আমরা ব্যবহার করি। কেন্দ্রাকোষী কেন বলা হচ্ছে? কেন্দ্রাকোষী বলা হচ্ছে এই কারণেই কারণ এখানে নিউক্লিওফাইল দ্বারা এই বিক্রিয়াটি কি হচ্ছে? সংঘটিত হচ্ছে। যেহেতু নিউক্লিওফাইল দ্বারা এই বিক্রিয়াটি সংঘটিত হচ্ছে সে কারণে এই বিক্রিয়াটিকে আমরা কি বলতেছি? কেন্দ্র আকর্ষী বা কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া, অথবা আমরা ইংরেজিতে বলতেছি যে নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন। চলো আমরা বিক্রিয়াটা প্রথমে একটু দেখি, তারপরে আমরা যে সক্রিয়তা নিয়ে আমরা একটু আলোচনা করব। যেমন দেখো HCHO, আর তোমরা একটু মনে রাখবা কেন্দ্রাকোষী যুদ্ধ বিক্রিয়া কিন্তু আমাদের জৈব যৌগের ক্ষেত্রে সাধারণত প্রদর্শন করে হলো এডিআই বা কিটোন। এই যৌগ কেন্দ্রাকোষী যুদ্ধ বিক্রিয়ার নাম শুনলে বুঝবা যে এটি এক কিটোনের বিক্রিয়া। তো এখানে আমরা যোগ করতেছি হলো RMGX। তোমরা জানো যেটাকে আমরা গ্রিগনার বিকারক বলতেছি, GRIG, গ্রিগনার রিঅ্যাকশন, গ্রিগনার রিঅ্যাকশন RMGX আমরা এটাকে বলতেছি গ্রিগনার বিক্রিয়া। এখন খেয়াল করো এই গ্রিগনার বিক্রিয়া কিভাবে যুক্ত হচ্ছে। এখানে তোমরা জানো যে কার্বন অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে অক্সিজেন নেগেটিভ হয়ে যায় এবং কার্বন কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়, যে কারণে এই নেগেটিভ প্রান্তের সাথে RMGX এর পজিটিভ প্রান্ত, RMGX এর পজিটিভ প্রান্ত হলো MGX আর নেগেটিভ প্রান্ত হলো R যুক্ত হচ্ছে। পরবর্তীতে আমরা যদি আণবিক বিশ্লেষণ করি অম্লীয় মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে অ্যালকোহল তৈরি হয় এবং বাই প্রোডাক্ট হিসেবে MgOH উৎপন্ন হয়। MgOH উৎপন্ন হচ্ছে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে তোমরা দেখো যে এটা একটা কেন্দ্রাকোষী যুদ্ধ বিক্রিয়া বলতেছে যে এই বিক্রিয়ায় কোথায় আমাদের বিকারকটা যুক্ত হয়েছে। এখানে দেখো একটু তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। RMGX এটাকে আমরা একটা প্রসম নিউক্লিওফাইল বলি, চার্জবিহীন, সে কারণে প্রসম। কেন নিউক্লিওফাইল? দেখো বিক্রিয়াতে সে কি সরবরাহ করতেছে? বিক্রিয়াতে সে সরবরাহ করতেছে ঋণাত্মক মূলক বা ইলেকট্রন সমৃদ্ধ প্রান্ত সরবরাহ করতেছে, যে কারণে আমরা এটাকে মূলত নিউক্লিওফাইল বলতেছি। এখানে দেখো আটটা হলো কি ইলেকট্রন সমৃদ্ধ, তাহলে আটটা কোথায় যুক্ত হচ্ছে? এই কার্বনের সাথে যুক্ত হচ্ছে। আর পজিটিভ প্রান্ত, এই অংশটা হলো পজিটিভ প্রান্ত আর এই অংশটা নেগেটিভ প্রান্ত। পজিটিভটা যুক্ত হচ্ছে কোথায়? নেগেটিভ প্রান্তের সাথে। এখানে অক্সিজেন হলো, আর তোমরা জানো যে কার্বন অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে অক্সিজেন পরমাণু কি এই বন্ধনে ইলেকট্রন টেনে নিচ্ছে। ঠিক আছে? এই বন্ধনে ইলেকট্রন টেনে নেওয়ার কারণে এটা ঋণাত্মক প্রান্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো যে RMGX এর কার্বন অক্সিজেন যে নেগেটিভ অংশটা আছে সেই নেগেটিভ প্রান্তের সাথে MgX যুক্ত হয়েছে এবং এখানে RMGX এর নেগেটিভ প্রান্ত কার্বনের পজিটিভ, মানে এখানে এলিমেন্টের পজিটিভ প্রান্তের সাথে যুক্ত হয়েছে। তাহলে এই বিক্রিয়াটিকে আমরা কি বলতেছি? কেন্দ্র আকর্ষী যুদ্ধ বিক্রিয়া। এখন এই বিক্রিয়াতে কে বেশি সক্রিয়? এলিমেন্ট বেশি সক্রিয় না কিটোন বেশি সক্রিয়? তাহলে দেখো আমরা এটা নিয়ে আলোচনা করি। আমরা এলিমেন্ট লিখলাম, এলিমেন্টের প্রথম সদস্য সেটা আমরা লিখলাম, আর কিটোনের প্রথম সদস্য সেটা আমরা লিখলাম। এখন খেয়াল করো, তাহলে মিথানল, ইথানল আর হলো কিটোন বা এসিটোন বা প্রোপানল, তাহলে এদের মধ্যে কে এই বিক্রিয়ায় বেশি সক্রিয়? মানে কেন্দ্রাকর্ষী যুদ্ধ বিক্রিয়ায় কে বেশি সক্রিয়? তাহলে খেয়াল করো যে RMGX, এই যে কার্বনের RMGX এর আর অংশটা কার সাথে যুক্ত হচ্ছে? কার্বনের সাথে যুক্ত হচ্ছে। এখন এই কার্বনের সাথে যুক্ত হতে গেলে যে সমস্যাগুলো হচ্ছে বা কত তাড়াতাড়ি যুক্ত হবে সেটা ডিপেন্ড করবে যে কার্বনটা কত বেশি ধনাত্মক। কারণ আর নিজে কি আর হলো ঋণাত্মক বা ইলেকট্রন সমৃদ্ধ, তাহলে কার্বন যত বেশি ধনাত্মক হবে আর কত তাড়াতাড়ি কার্বনের সাথে
স্বাচ্ছন্দ্যে যুক্ত হতে পারবে। তাহলে আমরা একটা কজ আমরা পেয়ে গেলাম, সেটা হলো কার্বনাইল কার্বন, এটাকে সিউর, এই কার্বনটাকে আমরা কার্বনাইল কার্বন বলতেছি, কার্বনাইল কার্বনের ধনাত্মকতা, কার্বনাইল কার্বনের ধনাত্মকতা। তাহলে কার্বনাইল কার্বনের ধনাত্মকতা যত কি হবে, বেশি হবে, কার্বনাইল কার্বনের ধনাত্মকতা যত বেশি হবে সক্রিয়তা তত বেশি হবে। এখন দেখো মিথানল, ইথানল আর হলো প্রোপানল বা অ্যাসিডন, এর মধ্যে দেখো যে কোন কার্বনটা, কোন সিউর কার্বনটা বেশি ধনাত্মক। আমরা জানি যে এই অ্যালকাইল মূলকগুলো কিন্তু কার্বনের দিকে ইলেকট্রনের প্রভাব বৃদ্ধি করতেছে। তার মানে এই অক্সিজেন টানার কারণে অক্সিজেন বন্ধনের যে ইলেকট্রন যে টেনে নেয়, সেই টেনে নেওয়ার কারণে কার্বনটা কি হয়ে যায়, ধনাত্মক হয়ে যায়। সেই ধনাত্মকতাটা এই দুটো অ্যালকাইল মূলক কি করে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে, আর এরা কার্বনের দিকে ইলেকট্রন প্রবাহ করতেছে। অনুরূপভাবে এখানে একটি অ্যালকাইল মূলক আছে, এখানে অক্সিজেন ইলেকট্রন টেনে নেয়, এখানেও টেনে নিচ্ছে, কিন্তু খেয়াল করো মিথানলের মধ্যে কার্বনের দিকে কেউ কিন্তু ইলেকট্রনের প্রবাহ বৃদ্ধি করছে না। তার মানে আমরা বলতে পারি যে এখানে এই যে আমরা তিনটা যৌগ লিখেছি, তিনটা যৌগের মধ্যে এই কার্বনটা হলো সবচেয়ে বেশি ধনাত্মক, সবচেয়ে বেশি ধনাত্মক। তাহলে কার্বনের ধনাত্মকতা যদি কি হয়, বেশি হয়, তাহলে দ্রুত এই বিক্রিয়াটি সংঘটিত হবে। তার মানে সেই কার্বনের যৌগের সক্রিয়তা কি হবে, বেশি হবে। আর আরেকটা হলো স্থিতিক প্রভাব বা পরিবেশগত আমরা বাধা বলি আর কি, স্থিতিক প্রভাব বা পরিবেশগত বাধা। এখন খেয়াল করো যে তোমরা দেখতে পাচ্ছ এই কার্বনের সাথে কি যুক্ত হচ্ছে, অ্যালকাইল মূলক যুক্ত হচ্ছে বা MgX যুক্ত হচ্ছে, এরা যুক্ত হচ্ছে। এখন এরা কত সহজে যুক্ত হবে সেটা কিছুটা ডিপেন্ড করতেছে যে কার্বনের সাথে যে পরমাণুগুলো যুক্ত আছে তাদের উপর। সেই পরমাণুগুলো যদি আকারে অনেক বড় হয় তাহলে যুক্ত করতে বাধা প্রদান করবে। যেমন দেখো এই কার্বনগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে আকারে ছোট হাইড্রোজেন, অপেক্ষাকৃত মিথাইল মূলক আকারে বড়, এখানে দুইটা আকারে বড়। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই তিনটা যৌগের মধ্যে অপেক্ষাকৃত এই যৌগটার মধ্যে আমাদের স্থিতিক বাধাটা বেশি। তাহলে পরিবেশগত বাধা যদি কম থাকে তাহলে আমাদের সক্রিয়তা কি হবে, বেশি হবে। তাহলে দেখো আমরা দুইটা কারণ জেনে ফেলেছি, একটা হলো কার্বনাইল কার্বনের ধনাত্মকতা বেশি হলে সক্রিয়তা বেশি হবে, আর হলো পরিবেশগত বাধা কম হলে সক্রিয়তা কি হবে, বেশি হবে। তাহলে এই তিনটা যৌগের মধ্যে আমাদের সক্রিয়তার ক্ষমতা হবে এরকম একটা, ঠিক আছে। এবং এটা আমাদের পরীক্ষায় প্রচুর আসে, সে কারণে তোমরা একটু ভালোভাবে এটা বই থেকে পড়ে নিবা যে কার্বনাইল কার্বনের ধনাত্মকতা যদি বেশি হয় তাহলে জ্ঞানের কোষে চুক্তিতে তার সক্রিয়তা বেশি হবে, আর আরেকটা হলো পরিবেশগত বাধা কম হলে সক্রিয়তাটা কি হবে, বেশি হবে, ঠিক আছে। আশা করি সবাই ক্লাসটি তোমরা দেখেছো, বই থেকে আরেকটু পড়ে নিবা। তা পড়াগুলো সবাই মনে করো আমরা তোমরা হয়তো বুঝেছো যে কেনিজেরো বিক্রিয়া পড়লাম আমরা আজকে, অ্যালডেন ঘনীভবন বিক্রিয়া পড়লাম, এলডিহাইড কিটোনের সক্রিয়তাটা পড়লাম। এবং এই তিনটা প্রশ্ন থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় কখনো না কখনো প্রশ্ন পাবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।